কোনো চক্রান্তের কাছে মাথা নত করবে না বিএনপি, দল নিয়ে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। আরও বলেন, গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চাওয়াই কাল হয়েছে আওয়ামী লীগের জন্য। অর্থনীতি সহ সবকিছু ধ্বংস করে শেষ পর্যন্ত পালাতে হয়েছে তাদের। এখন দেশ গঠনের জন্য জাতীয় ঐক্য জরুরি। মির্জা ফখরুল বলেন, বৈষম্য দূর করে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির উদ্দেশ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে চাঁদাবাজির 4 মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করেছে। আজ এই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য অনুসারে জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চে কার্যতালিকা 3 নম্বরে আছে রাষ্ট্রপক্ষের 4টি আবেদন। চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর আলাদা 2টি থানায় এসব মামলা হয়েছিল। গেল 23 অক্টোবর এসব মামলার কার্যক্রম বাতিলে রায় দেয় হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে গত ডিসেম্বরে রাষ্ট্রপক্ষের আপিল চেম্বার আদালতে ওঠে। সেখান থেকে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। অন্তর্বর্তী সরকারের সমালোচনার কারণে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। বিপ্লবী পরিষদ নামের একটি সংগঠনের সমাবেশে আমন্ত্রিত অতিথি ছিলেন তিনি। তার বক্তব্যের পরই হামলা চালায় আয়োজকদের একটি পক্ষ। সরকারের সমালোচনা সহ্য করা হবে না বলেও হুমকি দেয় তারা। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। বিপ্লবী সরকার চেয়েছিলাম, আমরা অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই, কিন্তু পরিকল্পিতভাবে সেই বিপ্লবী সরকার গঠন করতে দেওয়া হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার না অন্তর্বর্তীকালীন, না বিপ্লবী, না অমুক না তমুক, কিছুই জানি না, একটা জোগা খিচুড়ি সরকার বানিয়ে ফেলেছে। শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে এই বক্তব্যের জেরে হামলার শিকার হন গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান। সরকারের সমালোচনায় ক্ষুব্ধ হয় সমাবেশের আয়োজকদের একটি পক্ষ। চেয়ার ছোড়াছড়ির এক পর্যায়ে ফারুক হাসানের উপর চালানো হয় হামলা। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় শাহবাগ থানায় অভিযোগ দিয়েছে গণ অধিকার পরিষদ। পুলিশ জানিয়েছে তদন্তের পর নেওয়া হবে আইনি ব্যবস্থা। মারামারি হয়েছে, কি হয়েছে আমি যাওয়ার পর এখানে কোনো মারামারি নাই। নাগরিক সমাজের ব্যানারে একটা অনুষ্ঠান হচ্ছে শহীদ মিনারে, সেই শহীদ মিনারে হয়তো বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে হয়তো এই ধরনের চেয়ার ছুড়াছুরির মতো একটা ঘটনা দিবেন। কারা কারা এই হামলার সাথে জড়িত, আমরা তাদের যদি এটাতে সম্পৃক্ততা পাই অবশ্যই আইনগত ব্যবস্থা। এখন নিজে মিডিয়াতে ইতিমধ্যে দেখেছেন যে কিভাবে তার উপর হামলা চালানো হয়েছে। আমরা তাকে ভিডিও দেখিয়েছি। এরপরেও তিনি বলছেন যে চেয়ার ছোড়াছড়ি, এই ধরনের বক্তব্য গ্রহণযোগ্য না। আমরা ডিবিসিবির সাথে কথা বলেছি, ডিএমপি কমিশনারের সাথে আমরা কথা বলবো। আমরা দেখতে চাই গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে তাদের সাথে পুলিশ কি ধরনের আচরণ করে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করে বিপ্লবী পরিষদ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে দেরি হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ নিয়ে 6 থেকে 11 জানুয়ারি সারা দেশে গণসংযোগের ঘোষণা দিয়েছেন নেতারা। বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে জনগণের আকাঙ্ক্ষা জানতেই এই কর্মসূচি। শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরের সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। সরকারের আশ্বাসে গত 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কর্মসূচি থেকে সরে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটির অনুষ্ঠানে 15 জানুয়ারির মধ্যে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে সরকারকে আলটিমেটাম দেয় ছাত্রনেতারা। এমন পরিস্থিতিতে জানুয়ারির 4 দিন পার হলেও ঘোষণাপত্র ইস্যুতে সরকারের কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ ছাত্রনেতাদের। সরকারকে ডেডলাইন দেওয়ার পরও আজকে 4 তারিখ হয়ে গিয়েছে জানুয়ারির, আমরা দৃশ্যত কোনো বর্তমান সরকার থেকে কোনো উদ্যোগ দেখতে পাইনি। আমরা সেই জায়গা থেকে সরকারকে আহ্বান জানাবো, আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক। বিপ্লবের ঘোষণাপত্র ইস্যুতে আগামী 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
আমরা প্রত্যেকটা মানুষের কাছে ছুটে যেতে চাই। আপনারা জানেন এই গণ অভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল, কারণ আপনারা জানেন যে ফেসিবাদ যে সরকার এই সকল মানুষের টুটি চেপে ধরে রেখেছিল। প্রত্যেকটা মানুষ কথা বলতে পারতো না, তাদের অধিকারের বিষয়গুলো কখনোই উপস্থাপন করতে পারতো না। আমরা তাদের এই কথাগুলো আমরা তুলে ধরতে চাই। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে আরও কার্যকরী উদ্যোগ নেয়ারও আহ্বান জানান নেতারা। বলেন, সরকার ঘোষণাপত্র বাস্তবায়নে যে কোনো মতামত চাইলে ছাত্ররা সহযোগিতা করবে। দেশ গঠনে 5 আগস্টের মতোই দলমত নির্বিশেষে সকলের সহযোগিতাও চান ছাত্রনেতারা। সকল অংশীজনের মতামতের ভিত্তিতে যেই ড্রাফটটি করা হয়েছে, পরবর্তীতে রিফাইন্ড ভার্সন সরকার যদি আহ্বান করে সেক্ষেত্রে আমরা সেটা দেখাতে প্রস্তুত রয়েছে। ঘোষণাপত্র নিয়ে শিক্ষার্থীদের আলটিমেটাম মানা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান নাগরিক কমিটির আহ্বায়ক। এই কর্মসূচিতে বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে সংস্কার করতে গেলে সংবিধান পঙ্গু হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাতে সদরঘাটে শীতার্তদের মাঝে শ্রমিক দলের কম্বল বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদের সংস্কার চায় বিএনপি, তবে তা রাতারাতি করলে চলবে না। নির্বাচনের পরে বিষয় সিদ্ধান্তে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, কেনাবেচা সংস্কৃতি শুরু হলে আবারও গণতন্ত্রের বিপর্যয় ঘটবে। তিনি আরও বলেন, স্বাধীনতার পর বাংলাদেশে গণতন্ত্র ধারাবাহিকভাবে এগিয়ে যেতে পারেনি, বারবার হোঁচট খেয়েছে। দেশ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে একতাবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। শেখ হাসিনার মতো আর কেউ যেন সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ করতে না পারে সেই ব্যবস্থা নিতে সরকারকে পরামর্শও দেন তিনি। সংবিধানের যে অনুচ্ছেদ 70-এর কথা বলা হচ্ছে, এই 70 অনুচ্ছেদ আজকে আপনারা কিভাবে সংস্কার করে কি করবেন সেটা আপনাদের বিষয়, কিন্তু জনগণের পক্ষ থেকে এইটা বলবো যে তড়িঘড়ি করে কিছু করতে গেলে, আমি আগেও যেটা বলেছি, তাহলে সংবিধান কিন্তু আরো বেশি পঙ্গু হয়ে যাবে। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে ব্রিটিশ এমপি রূপা হককে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ এমপি। এ সময় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সাজানো সংসদ ও ভুয়া স্পিকার ছিল। বিগত সময়ে কণ্ঠরোধ করা হলেও এখন দেশের মানুষ কথা বলার স্বাধীনতা পেয়েছে। রূপা হক আগামী নির্বাচনের রোডম্যাপ ও সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজ খবর নেন। প্রধান উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরে কিংবা 2026 সালের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন হতে পারে। তবে নির্বাচনের তারিখ নির্ভর করবে জনগণ কতটা সংস্কার চায় তার উপর। এ সময় রূপা হক আগাম নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত থেকে কোনো প্রতিক্রিয়া পায়নি বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার বিকেলে পূর্বাচলে বেলাবো সমিতির অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান। এর আগে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনও কোনো মন্তব্য করতে প্রস্তুত নয়। এক সপ্তাহ আগে ভারত যেমন এই প্রশ্নে নিরুত্তর ছিল, এখনও তেমনই। গত 23শে ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠায় বাংলাদেশ। যা কিছু বক্তব্য আসুক না আমরা সেটা দেখছি এবং সেটার প্রেক্ষিতে আমাদের অবস্থান আমরা ঠিক করে দেব। আমরা এখন পর্যন্ত আমি কোনো চিঠি পাইনি, এটা জাস্ট পত্রপত্রিকাতে যেটুকু দেখেছি সেটুকুই। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার দুপুরে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে ইসলামী আন্দোলন আয়োজিত ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের মাধ্যমে ভারত দীর্ঘদিন ক্ষমতার অপব্যবহার করেছে। বাংলাদেশের ওপর ভারত আধিপত্যবাদী আচরণ করলে তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক স্থায়ী হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ভারতের আধিপত্যবাদ ভাঙার আহ্বান জানান তিনি। এ সময় শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভুল করেছে বলেও মন্তব্য করেন সার্জিস আলম। শেখ হাসিনাকে দেশে পাঠিয়ে বিচার মঞ্চে ফিরিয়ে দিতে তিনি আহ্বান জানান। ভারতকে স্পষ্ট একটা মেসেজ দিতে চাই, যেই খুনি শেখ হাসিনা 2000 মানুষকে খুন করেছে, যেই খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ
উৎখাত করেছে, বিতাড়িত করেছে, তাকে আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে আপনারা অবস্থান করছেন। বাংলাদেশের ওই বিচারের মঞ্চ, সেখানে তাকে পাঠানোর জন্য আপনারা ব্যবস্থা করবেন। শেখ হাসিনা সরকার ও তার আত্মীয় স্বজন মিলে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, ব্যাংকের টাকা লোপাট সহ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে শেখ হাসিনা সরকার। বিভিন্ন প্রকল্প থেকে নিজ দলের ঠিকাদার নিয়োগ করে দেশকে পঙ্গু করেছে। তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক ধ্বংস সহ এস আলমকে নিয়ে হাসিনা পরিবার টাকা লোপাট করেছে। এ সময় মানবিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া দুর্নীতির দায়ে শেখ হাসিনার বোনের মেয়ের বিরুদ্ধে লন্ডনে দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদ করছে বলেও জানান জামায়াতের আমির। দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছে। শুধু তাদের এই গত 15.5 বছরের আমলে যার হিসাব বের হয়ে আসছে 26 লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় 5 গুণ। দেশের সম্পদ শুধু বিদেশে যা পাচার করেছে। সরকার কিছুই গুছিয়ে আনতে পারছে না, এজন্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা। ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির কাউন্সিলে এসব কথা বলেন তারা। শনিবার সকালে রাজধানী সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। এ সময় পার্টির নেতারা বলেন, সরকার সবকিছু ছড়িয়ে ফেলছে। সফল হতে চাইলে সরকারের এজেন্ডা কমিয়ে আনা দরকার বলেও মন্তব্য করেন নেতারা। বলেন, গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন সমর্থন থাকার পরও সরকারের ওপর মানুষের আস্থা ভরসায় চিড় ধরছে। দেশের গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব কমিয়ে আনার তাগিদও দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা। নেত্রকোনা শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দলটির 10 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাদের আদালতে তোলা হয়। নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, শুক্রবার ভোরে জেলা শহরে নিষিদ্ধ ছাত্রলীগের 15 থেকে 20 জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি তেরিবাজার থেকে শুরু করে শহীদ মিনারের দিকে যাচ্ছিল। খবর পেয়ে মডেল থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ভিডিও ফুটেজ দেখেও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। স্থানীয় তথ্যের ভিত্তিতে আমরা তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করে 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এই ঘটনায় সদর থানার এসআই আকামল হোসেন বাদী হয়ে 13 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 10-15 জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়। চট্টগ্রামে ভোগ্যপণ্যের বাজার একচেটিয়া নিয়ন্ত্রণে রাখা আমদানিকারকেরা সরে যাওয়ার সুযোগে ব্যবসা বাড়ছে ছোট মাঝারি পর্যায়ের ব্যবসায়ীদের। রমজান সামনে রেখে ভোগ্যপণ্য আমদানিতে ফিরেছেন অর্ধশত ব্যবসায়ী। অর্থনীতিবিদরা বলছেন, বাজারে প্রতিযোগিতা বাড়াতে বড় ব্যবসায়ীদের পাশাপাশি ছোট ব্যবসায়ীদেরও সুযোগ বাড়াতে হবে। অনেক বছর ধরে ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে চিনি, সয়াবিন সহ কয়েকটি পণ্যের বাজারের নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের হাতে। একইভাবে রমজানের প্রয়োজনীয় পণ্য, ছোলা, ডাল সহ আরও কিছু পণ্যের বাজার নিয়ন্ত্রণ করতেন বড় ব্যবসায়ীরা। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পাল্টে গেছে বাজারের চিত্র। আমদানি শুরু করেছেন এক সময় বাজার থেকে সরে যাওয়া ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। আপনার সবাই যদি সমান সুযোগ পায় ব্যবসার, তাহলে তো এটা দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো, গরিবদের জন্য ভালো হবে। একটা আপনার এই আপনিও মাল বিক্রি করতে পারবেন ইম্পোর্ট করে, আরেকজনের মাল বিক্রি করতে পারবেন, তখন একটা কম্পিটিশন। জুলাইয়ে 25,000 এবং আগস্টে 35,000 টন অপরিশোধিত চিনি আমদানি করে এস আলম, কিন্তু এরপর আর আমদানি করতে পারেনি। জুলাইয়ে 18,900 মেট্রিক টন সয়াবিন আমদানি করলেও এরপর তাদের আমদানি শূন্যের কোঠায়। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবে বাজারে আসা নতুন একটি প্রতিষ্ঠান আগস্টে আমদানি করেছে 2,500 টন সয়াবিন। এছাড়া সেপ্টেম্বরে 3,372 টন এবং অক্টোবরে 1,486 টন ক্রুড সয়াবিন আমদানি করেছে। যে তারা সেই সুযোগটি পাচ্ছেন, আমি মনে করি যে এটা ইতিবাচক দিক। তবে এটিকে আমার মনে হয় যে আরও প্রসার করা উচিত, সবাইকে সমান সুযোগ করা দেওয়া উচিত এবং ব্যবসায়ী বা আমদানি ক্ষেত্রে যেন কোনো বৈষম্য শিকার না হন। অর্থনীতিবিদরা বলছেন,
বাজারে বড় ব্যবসায়ীদের পাশাপাশি মাঝারি ব্যবসায়ীদের সুযোগ বাড়াতে হবে। কিছু ব্যাপারে হস্তক্ষেপ করতে হবে, অথবা এই যে ব্যাংক থেকে ঋণ দেওয়া, তাদের কাগজপত্র যেগুলো প্রসেসিং হয় সরকারের অফিসে, সেগুলোর ব্যাপারে অনেক সহজ শর্ত দিতে হবে। ছোট ও মাঝারি ব্যবসায়ীদের দাবি এলসিতে যেন ন্যায্য সুযোগ দেওয়া হয় তাদের। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বুধবারের পর আবারও বাড়বে শীতের তীব্রতা। এ সময় পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদী সহ বেশ কয়েকটি জায়গায় তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে 9.4 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকার তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে দুদিন দেখা মেলেনি সূর্যের। বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে গেছে শৈত্যপ্রবাহ। শীতে কাবু হয়ে পড়ে মানুষ। তবে শনিবার সকালে ফেরে স্বস্তি, দেখা মিলেছে সূর্যের। এতে কিছুটা কমেছে শীতের তীব্রতা। আবহাওয়া অফিস বলছে 8 জানুয়ারি পর্যন্ত শীত কম অনুভূত হবে। এ সময় বিস্তৃতভাবে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। পঞ্চগড় জেলা ছাড়া অন্য কোথাও এখন মৃদু ধরনের শৈত্যপ্রবাহ নেই এবং এটি 2-1 দিন অব্যাহত থাকবে। এই যে শীতের অনুভূতির যে তীব্রতা, সেটা কমে যাবে। তবে 8 জানুয়ারির পর থেকে আবারও বাড়বে শীতের তীব্রতা। এ সময় পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদী সহ বেশ কয়েকটি জায়গায় তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 8 তারিখের পর নতুনভাবে আবার মৃদু ধরনের শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হবে, যেখানে তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে এবং এরপরে এই স্পেলেও কোথাও কোথাও তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও নেমে আসতে পারে। এদিকে 7 এবং 8 জানুয়ারি সিলেট ও ময়মনসিংহ বিভাগে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীত পরিস্থিতির আরো খবর জানাতে এবার দিনাজপুর ও নওগাঁ থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব দিনাজপুরে, সেখানে রয়েছেন সহকর্মী ASM আলমগীর। আলমগীর, দিনাজপুরে আজকে তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে, শীত কেমন দেখা যাচ্ছে, আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাবেন। দিনাজপুরে আসলে আজকে তাপমাত্রা এখনো পর্যন্ত আবহাওয়া অফিস থেকে জানানো হয়নি। গতকালকে তাপমাত্রা জানানো হয়েছিল 12 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আজকে এখনো পর্যন্ত তাপমাত্রা কত জানানো হয়নি। তবে আজকে গতকালকের মতো কিন্তু আসলে আজকে কিন্তু সকাল সকাল সূর্যের দেখা মিলেছে। আপনি জানেন যে দিনাজপুরে এই বছরের প্রথম দিনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এবং গতকালকের আগের কয়েকদিন কিন্তু এখানে শৈত্যপ্রবাহ, তীব্র শৈত্যপ্রবাহ ছিল, কিন্তু আসলে গতকালকে কিন্তু সূর্যের দেখা মিলেছিল। আজকেও কিন্তু আসলে দিনাজপুরে কিন্তু সকাল সকালে কিন্তু সূর্যের দেখা মিলেছে এবং কোনো এখনো পর্যন্ত কিন্তু তেমন কুয়াশা বা শীতের যে তীব্রতা সেটা কিন্তু নেই। বোঝা যাচ্ছে যে আজকেও কিন্তু আসলে এখানে শীত তেমন একটা থাকবে না, কারণ সকাল থেকেই যেহেতু সূর্যের দেখা পাওয়া যাচ্ছে, সেহেতু বলা যায় যে আজকের দিনটা আসলে শীত ছাড়াই কাটবে। তো আসলে দিনাজপুরে কিন্তু এবছর শীতের কিন্তু যে তীব্র ভাব, সেটি কিন্তু প্রথম থেকেই কিন্তু লক্ষ্য করা যায়নি। গত কয়েকদিন কিন্তু এখানে আপনার সূর্যের দেখা মেলেনি। তাছাড়া কিন্তু দিনাজপুরে কিন্তু প্রথম থেকেই কিন্তু আসলে অনেক সূর্যের দেখা মিলেছে এবং অনেক গরম অনুভূত হয়েছে। দিনাজপুরে কিন্তু এরকম বৈচিত্র্যময় একটি শীতের মধ্য দিয়ে যাচ্ছে বলা যায়। তো আসলে আবহাওয়া পূর্বাভাস থেকে যেটি বলা হচ্ছে যে এই ডিসেম্বরের মাঝামাঝি হয়তো দিনাজপুরে শীত জেঁকে বসতে পারে। তাছাড়া কিন্তু দিনাজপুরের এমনিতেই কিন্তু শীতের পরিস্থিতি এবার ভালোই যাচ্ছে বলা যায়। অন্যান্য সময় যে দিনাজপুরে আসলে সারা বছর যেরকম শৈত্যপ্রবাহ, তীব্র শীত, তীব্র কুয়াশা যেরকম ছিল, এবছর কিন্তু আসলে দিনাজপুরে সে ধরনের শীতের অনুভূতি কিন্তু তেমন একটি নেই, যার কারণে কিন্তু আসলে দিনাজপুরে এরকম কিন্তু একটি অবস্থার মধ্যে যাচ্ছে। এই ছিল দিনাজপুরের সর্বশেষ কিন্তু শীতের অবস্থা। সাথেই থাকবেন। এবারে নওগাঁর পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাদিকুল ইসলাম। সাদিকুল, নওগাঁতে শীতের কি প্রভাব জনজীবনে পড়েছে? শীত মৌসুমে পরপর 2 বার, অর্থাৎ পরপর 2 দিন কিন্তু জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁয় 2 দিন। এছাড়া আমি যদি আপনাকে বলি,
গত 5 দিন ধরে কিন্তু এখানে আপনার তীব্র শীত অনুভূত হচ্ছিল। গতকাল সূর্য ওঠার পর আপনার শীতের তীব্রতা আপনার কিন্তু কমে এসেছে এবং আজকেও কিন্তু শীতের তীব্রতা তুলনামূলকভাবে অনেক কম। আমি যদি গতকালের তাপমাত্রার কথা বলি, গতকাল ছিল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, আর আজকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছি আবহাওয়া অফিসে 13.3 ডিগ্রি সেলসিয়াস। আর আমি আপনাকে যদি এখানকার পরিস্থিতির কথা জানাই, যে আপনি জানেন যে এখানকার যারা খেতে খাওয়া আপনার ছিন্নমূল জনগোষ্ঠীর মানুষ, দরিদ্র মানুষ যারা ভোরবেলা ঘর থেকে বের হন, তাদের থেকে এই শীতে প্রচন্ড শীত কষ্ট পোহাতে হচ্ছিল। তারা যেটি বলেছেন যে প্রতি বছর তারা কিন্তু এই শীতের মধ্যে কিন্তু ধরেন সরকারিভাবে এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংস্থা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে কিন্তু তারা শীতবস্ত্র পাচ্ছিলেন, কিন্তু এবারে কিন্তু তুলনামূলকভাবে এই শীতবস্ত্রের বিতরণের সংখ্যা খুবই কম। আমি গতকাল যেটি জানতে পেরেছি, পরশু কিন্তু নওগাঁ জেলা প্রশাসক জেলার বিভিন্ন স্থানে কিন্তু 700 শীতবস্ত্র বিতরণ করেছেন। এর বাহিরে রাজনৈতিক দলগুলো এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বিচ্ছিন্নভাবে কিছু শীতবস্ত্র বিতরণ করলেও সেটি কিন্তু চাহিদার তুলনায় খুবই কম। আর একটি তথ্য আপনাকে জানাই যে এখানে আমি এখন আছি নওগাঁ সদর জেনারেল হাসপাতালের সামনে। এখানে আপনি প্রতিদিন শীতজনিত রোগে আপনার 60 থেকে 70 জন মানুষ কিন্তু অসুস্থ হয়ে আপনার হাসপাতালে ভর্তি হচ্ছেন, যার মধ্যে বয়োবৃদ্ধ এবং শিশু রোগীর সংখ্যাই বেশি। চিকিৎসকরা যেটি বলছেন, এসব রোগীর মধ্যে ডায়রিয়া আক্রান্ত এবং শীতজনিত শ্বাসকষ্ট, নিউমোনিয়া। বোঝা যাচ্ছে জনজীবনে বেশ প্রভাব পড়েছে। দিনাজপুর ও নওগাঁর শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ডায়রিয়া আক্রান্ত হয়ে মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছেন 800 রোগী, যার প্রায় 80% শিশু। শীত বাড়ার সাথে সাথে বেড়েছে এই রোটা ভাইরাস জনিত ডায়রিয়ার প্রকোপ। জটিলতা এড়াতে নিয়ম মেনে স্যালাইন খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তবে গবেষণা বলছে 88% মা স্যালাইন বানানোর সঠিক পদ্ধতি জানেন না। মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতালে 1 জানুয়ারি ভর্তি রোগীর সংখ্যা ছাড়ায় 850। গত 2 সপ্তাহ ধরেই হাসপাতালটিতে প্রতিদিন গড়ে 800-র বেশি রোগী ভর্তি হচ্ছে। তাদের প্রায় 80%-ই বয়স 5 বছরের কম। বাবুর তো মানে অনর্গল পানি পড়তেছিল, এখনো ওইটা আছে, কিন্তু আগে যে বাবু খাইতো যা খাইতো ওই রকমই পড়তো, কিন্তু এখন হাগার যে কালারটা ওইটা আসতেছে। প্রথম দুদিন তো অনেক খারাপ ছিল, আজকে সকালের পর থেকে অনেকটাই ভালো আর কি। তাই ডাক্তার বলছে আমাদের আজকে ছাইড়া দিব আর কি। ভর্তি অধিকাংশ শিশু রোটা ভাইরাসে আক্রান্ত। চিকিৎসকরা বলছেন শিশুদের জ্বর বমির পাশাপাশি দুর্বল হয়ে নেতিয়ে পড়া সহ কিছু উপসর্গ দেখা দিলেই হাসপাতালে নিতে হবে। 1 ঘন্টায় 3 বারের বেশি বমি করছে, তাকে কিছুই পেটে খাইয়ে রাখা যাচ্ছে না। বাচ্চা নেতিয়ে পড়েছে, তাকে মানে মুখে কিছু অফার করলে সে খাচ্ছে না, বাচ্চা বুকের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, অথবা বাচ্চা সারাক্ষণ ঘুম ঘুম ভাব, ঘাড় শক্ত করতে পারছে না। এই লক্ষণগুলো দেখলে হাসপাতালে আনতে হবে। আইসিডিডিআরবির গবেষণা বলছে 88% মায়েরই ওআরএস স্যালাইন বানানোর সঠিক ধারণা নেই। স্যালাইন তৈরিতে পানির পরিমাণ না জানা এবং অল্প সময়ে বেশি মাত্রায় স্যালাইন পান করানোয় শিশুদের ঝুঁকি বাড়ছে। প্রয়োজনের চেয়ে বেশি সোডিয়াম শরীরে প্রবেশ করলে খিঁচুনি, কিডনি বিকলও হতে পারে। কেউ খুব কম পানিতে স্যালাইন বানান, কেউ বা স্যালাইনের গুঁড়োটা আলাদা আলাদা করে পানির সাথে মিশিয়ে খাওয়ান। এরকম বিভিন্ন প্র্যাকটিস আমরা দেখতে পাই, যেটা কিনা খুবই মারাত্মক। এই কারণে এই স্যালাইন খাওয়ানোর তারতম্যের কারণে বাচ্চাদের মারাত্মক একটা কমপ্লিকেশন আমরা দেখে থাকি। আইসিডিডিআরবিতে ভর্তি শিশুদের মধ্যে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, কামরাঙ্গীরচর, আশুলিয়া সহ প্রায় 25টি এলাকা থেকে এসেছে সবচেয়ে বেশি রোগী। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর। শনিবার রাতে মেট্রো স্টেশনের নিচে দুর্ঘটনাটি ঘটে। স্বজনেরা জানান, মিরপুর থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে কারওয়ান বাজারে যাচ্ছিলেন এমদাদুল হক কাজল। বিজয় সরণি এলাকায় অন্য একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত মোটরসাইকেল চালক পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। নিহত কাজলের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি গ্রামে। তেরো বছর আগে নাটোরের ওপর দিয়ে লাইন টানা হলেও গ্যাস পায়নি এই জেলার মানুষ। ব্যবসায়ীদের দাবি, লাইনের গ্যাস না পাওয়ায় পণ্য উৎপাদন খরচ বেশি হয়।
এতে পাশের জেলা বগুড়া ও পাবনার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছেন না তারা, ফলে বন্ধ হয়ে যাচ্ছে অনেক কারখানা। উন্নত সড়ক যোগাযোগ ও রেল সুবিধা থাকায় ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ জেলা নাটোর। তবে 3 দশকেও শিল্প বাণিজ্যের দিক দিয়ে এগোতে পারেনি জেলাটি। 2011 সালে সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে নাটোরের বাগাতিপাড়া হয়ে রাজশাহী পর্যন্ত গ্যাস লাইন টানা হলেও জেলায় গ্যাস সরবরাহ নেই। গ্যাস না থাকায় গড়ে উঠছে না নতুন শিল্প প্রতিষ্ঠান। বিকল্প জ্বালানি ব্যবহারে উৎপাদন খরচ বেশি হওয়ায় টিকতে পারছেন না কারখানা মালিকরা। কারখানার ব্যাহত হচ্ছে, মানে প্রোডাকশন জবে, প্রোডাকশন ছাড়া শুধু রিপেয়ারিং জবে তো একটা ওয়ার্কশপ চলে না। প্রোডাকশনের জন্য একমাত্র গ্যাসই অত্যন্ত অপরিহার্য। ব্যাংক ঋণে জর্জরিত হয়ে প্রায় দিশেহারা। এছাড়াও নতুন কোনো প্রতিষ্ঠান যদি আমরা করতে চাই গ্যাসের অভাবে, সেক্ষেত্রে আমাদের আগ্রহটা একেবারেই হারাই যায়। আমরা আশা করেছিলাম যে বনপাড়া থেকে সোজা আমাদের নাটোরের লাইনটা নিয়ে এসে নাটোর থেকে রাজশাহী নিয়ে যাওয়া হবে, কিন্তু সেটা না হওয়াতে আমাদের নাটোরে গ্যাস ভিত্তিক শিল্প গড়ে উঠছে না। গ্যাস না থাকায় ফার্নেস অয়েল ব্যবহারে খরচ বাড়ছে উল্লেখ করে ব্যবসায়ীরা জানান, বগুড়া ও পাবনার সাথে প্রতিযোগিতায় টিকতে পারছেন না তারা। বগুড়া আলাদা 9 টাকা কমে উৎপাদন করে, আর আমাদের বেসিকই জ্বালানি বিভিন্ন রকম করার কারণে ফার্নেস অয়েল কাঠ 9 টাকা পার কেজিতে বেড়ে যায়। কাজেই শিল্প কারখানা এখানে লস খেয়েও চলে গেছে কয়েকটা। প্রশাসনের কাছে গ্যাস সরবরাহের দাবি জানিয়েও ফল মেলেনি বলে জানান বিসিক কর্মকর্তারা। গ্যাস না থাকার কারণে অনেক ভালো ভালো শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং আমার বিসিকেও যেহেতু এখানে একটা শিল্প এলাকা, এখানে অনেকে শিল্প প্রতিষ্ঠান করতে আগ্রহী হয়। ভালো ভালো শিল্প কারখানা এখানে আরও গড়ে তোলা সম্ভব যদি নাটোরে গ্যাস আসে। জেলায় ছোট বড় শতাধিক শিল্প প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে বিসিকে আছে 36টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বড় একটি অংশে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। বিটুমিনে উঠে তৈরি হয়েছে ছোট বড় গর্ত। এছাড়া নাটোরের সিংড়ায় 5 গ্রামের মানুষের ব্যবহার করা একটি গ্রামীণ সড়ক পাকা করার উদ্যোগ নেয়নি কোনো সরকার। জয়পুরহাটেও বেহাল একটি বাইপাস সড়কে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। ছোট বড় গর্তের কারণে বেহাল চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক। হাজীগঞ্জ থেকে খাজুরিয়া অংশের 17 কিলোমিটারে প্রায় সব জায়গায় উঠে গেছে বিটুমিনের আস্তরণ, কোথাও আবার ঢালাইও নষ্ট হয়েছে। এতে চাঁদপুর থেকে লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম ও ঢাকায় চলাচলে বিপাকে পড়েছেন যাত্রীরা। 10 থেকে 20 মিনিটের ভিতরে হাজীগঞ্জে বা তার গন্তব্যে পৌঁছবে, কিন্তু সেখানে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। এই সড়কে 1 ঘন্টায় যাত্রায় সময় লাগছে 3 ঘন্টা। এতে নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। সড়ক বিভাগ বলছে ঠিকাদার নিয়োগ না হওয়া পর্যন্ত মেরামত শুরু হবে না। ডান পাশটা খুব কম নষ্ট হচ্ছে, কিন্তু বাম পাশটাই বেশি নষ্ট হইতেছে। এটা মূলত ওভারলোড গাড়ির কারণে। ওভারলোড গাড়ি যদি নিয়ন্ত্রিত না হয় তাহলে এই রাস্তা আমাদের পিএমপিতে কাজ করার পরেও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। নাটোরের সিংড়ায় তাজপুর ব্রিজ থেকে হাঁসপুকিয়া স্কুল পর্যন্ত 6 কিলোমিটার সড়কে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। ছোট হলেও এই সড়ক ব্যবহারকারী রয়েছে প্রায় 15,000। সড়ক বিভাগ বলছে সড়কটির 4 কিলোমিটার অংশ পাকা করার উদ্যোগ নেওয়া হবে। বা গ্রীষ্মকালে এসে এই মাটি রাস্তাটা একেবারে ধুলা বালিতে হয়ে যায়, ফলে দেখা যায় যে একটা ভ্যান পাইলেও সেই ভ্যানে হয়তো 2-3জন উঠলো, আরেকজন পিছন থেকে ঠেলতে হয়। বর্ষা মৌসুমে রাস্তায় অনেক কাদো হয়ে যায়, আমরা গাড়ি বা মোটরসাইকেল নিয়ে বের হতে পারি না। যে প্রকল্পই আসুক, প্রথমে আমরা তাজপুর ইউনিয়ন পরিষদ থেকে কোমরপুর, হিয়াদপুর, হরিপুর, হাঁসপুকুরিয়া এই কয়েকটা গ্রামকে কানেক্টিভিটি দেওয়ার জন্য এই রাস্তাটা সমাপ্ত করব। ভোগান্তির আরেক নাম জয়পুরহাট স্টেডিয়াম মোড় থেকে 5 বিবি সড়কের কাশিয়াবাড়ি পর্যন্ত বাইপাস সড়ক। প্রায় 1 কিলোমিটার সড়কে খানাখন্দের কারণে ঘটছে দুর্ঘটনা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জেলার 15টি এলাকা নদীর চর থেকে দিনরাত অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এতে ভাঙন দেখা দিয়েছে তীরবর্তী কয়েকটি গ্রামে। অবৈধ মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ঝালকাঠির সদর উপজেলা রাজাপুর নলছিটির 2টো নদী থেকে অবাধে চর কাটছে এক শ্রেণীর প্রভাবশালী। এসব মাটি জেলার বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। ঝালকাঠির দিয়াকুল, ভবানীপুর, মাটিভাঙা ও রাজাপুর সহ জেলার কমপক্ষে 15টি এলাকা থেকে প্রতিনিয়ত কাটা হচ্ছে মাটি। এতে নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন।
অবৈধভাবে এসব চর থেকে মাটি কাটায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। বেড়িবাঁধের পাশের জমি সরকারি জমি, কিন্তু এতে সরকারি জমি কাটতে নিলে নদী পাড়ের জিনিস বেড়িবাঁধ ভাঙতে পারে, বহু ঝুঁকি আছে। ওই চরগুলো কাটতে নিয়ে আসে এই বাটায় বিক্রি করি মাটি। আমাদের ফিল্ডের সর্দার আছে, সর্দার এই জায়গায় মালিকের কাছে বিক্রি করে। যদি এরকমের মাটি কাটে সেগুলি বন্ধ দিয়ে না করে তাই ক্ষতিগ্রস্ত হবে। এইটা সরকারের কাছে আমাদের দাবি যে যাতে এটা বন্ধ করার প্রচেষ্টা সরকার চালাবে। মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের জেলা প্রশাসন থেকে সকল উপজেলার ইউনোদেরকে এবং এসিডেন্টদেরকে নির্দেশনা দেওয়া আছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং মাটি কাটা বন্ধ করার ক্ষেত্রে জেলা প্রশাসন সবসময় সতর্ক রয়েছে। মাটি কাটায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভাঙন কবলিত এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।